নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। অভিবাসন খাতের কথা বলি, বিভিন্ন খাতে নানান রকমের প্রবলেম তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ সড়কে নেমে এসেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। এই সাধারণ মানুষের পাশে আমরা ডেমোক্রেটদেরকে দেখতে পাচ্ছি না। যে সমস্ত পলিসিগুলি আপনার জনসাধারণের বিরুদ্ধে বর্তমান ট্রাম্প প্রশাসন করছে, ডেমোক্রেটরা কিন্তু ওয়াশিংটন এগুলি চরমভাবে বিরোধিতা করছে। বর্তমান প্রশাসন যেভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এটা আমেরিকার কনস্টিটিউশন অ্যালাউ করে না। ভালো নেতৃত্ব আসুক এবং যেই প্রক্রিয়াগুলি মেনটেন করে এখানে একজন প্রার্থী তার চূড়ান্ত প্রার্থীতা অবতীর্ণ হয়, প্রাইমারি হবে, ভোটারদের কাছে যাবে। ডেমোক্রেটিক কি রাজনীতিতে এখন কোণঠাসা? আপনারা কি কোণঠাসা অবস্থায় আছেন? আসলে আমার মনে হয় না এটা কোন ঠাসাটা বলা ঠিক হবে, কারণ আপনারা জানেন যে বড় একটি পরাজয়ের পরে পার্টির মধ্যে একটু সমস্যা থাকে, কিন্তু আস্তে আস্তে সেগুলি আমরা উতরে উঠবে বলে আমরা আশা করছি। কারণ সামনে অনেকগুলি নির্বাচন আছে, অনেক বড় বড় সিটির নির্বাচন আছে, প্লাস আপনারা তো জানেন যে কয়েকদিন আগে কয়েকটি স্পেশাল ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু ডেমোক্রেটরা তুলনামূলক অনেক ভালো করেছে। সো আস্তে আস্তে আমি বলবো যে আমরা ভালো করতে থাকবো। আর আজকে সবচেয়ে একটি বড় ব্যাপার হলো যে বাইডেন কিন্তু ইলেকশনের ডেমোক্রেটরা হারার পর আজকে কিন্তু উনি ওপেনলি বলেছেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পিছনে এবং ডেমোক্রেটরা হারার পিছনে এটা তার সেটার পুরো দায়িত্ব নিচ্ছে। এবং আরো কিছু যে অভিযোগগুলি আসছে যে ওনার কগনিটিভ ডিক্লাইন্স হয়েছিল লাস্ট 100 ডে ওর অফিসে থাকা অবস্থায়, উনি কিন্তু এগুলি রিজেক্ট করেছেন। তো এটা আমি বলবো যে খুবই ইতিবাচক দিক যে আপনার কারো যদি ভুল হয়ে থাকে সেটাকে স্বীকার করে নিচ্ছে, এবং এটাই আমি বলবো যে আমেরিকান রাজনীতির একটি ভালো দিক। তো অবশ্যই সামনের দিকে ডেমোক্রেটরা ভালো করে। আপনারা তো জানেন যে খুব সুন নিউ ইয়র্ক সিটির ইলেকশন হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্যান্ডিডেট এখানে কাজ করছে। আমরা আশা করতেছি যে এখনো পর্যন্ত পুল যেটি বলছে যে আপনার অ্যান্ড্রু কুওমো হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং অনেকে ধারণা করছেন যে আপনার আগামী ইলেকশনগুলিতে অ্যান্ড্রু কুওমোর একটি বলবো যে আপনার প্রত্যাবর্তনের একটা সুযোগ হিসাবে আর কি উনি এই ইলেকশনটা করছেন। আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে আসবো, তবে আপনারা নির্বাচন নিয়ে আশাবাদী, মিডটার্ম নির্বাচন নিয়েও হয়তো আপনারা আশাবাদী, মেয়র ইলেকশন নিয়ে আপনারা আশার কথা বলছেন। আমাদের যে ফেডারেল নির্বাচন হয়ে গেল, 6 মাস হয়ে গেছে, আজকে এসে আপনি জো বাইডেনের যে বক্তব্য সেটার কথা বলছেন, কিন্তু এই 6 মাসে আসলে ডেমোক্রেটদের কোন কোন ভুলের কারণে তাদের যে পরাজয়, সেটা আপনারা কতটুকু বিশ্লেষণ করতে পেরেছেন? আত্মসমালোচনার জায়গাটা আসলে কতটুকু হয়েছে? আসলে এটা আত্মসমালোচনা না করলেও আমরা কিন্তু যারা ভোটার, রেগুলার ভোটার, আমরা কিন্তু সবাই জানি কোন কোন ব্যাপারগুলিতে ডেমোক্রেটদের পরাজয়ের মূল কারণগুলি। বিশেষ করে আপনার যদি দলের মধ্যে প্রাইমারি হইতো, আমরা সবাই বিশ্বাস করি যে কামালা হ্যারিসের থেকেও ভালো প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে ভুলগুলি ছিল, এটা শুধু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন না, এটা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসেরও এটার দায় বর্তায়, যেটা আপনার ইলেকশনের ক্যাম্পেইনের সময় এটা কোনোভাবে এটার উনি কোনো অ্যান্সার করতে পারেননি ভোটারদের কাছে। আর সেকেন্ড ব্যাপার হলো যে আপনারা জানেন যে কোভিডের পরে আপনার যে মূল্যস্ফীতি যেটা ঊর্ধ্বগতি ছিল, এবং তার সাথে কয়েকটি যুদ্ধ, এগুলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসলে সেভাবে হ্যান্ডেল করতে আমি বলবো যে সমর্থ হয়নি। বিশেষ করে আপনার গাজার ব্যাপারটাতে তো আপনার এটা আমাদের মুসলিম ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, কিন্তু আসলেই ভোটের পরে আমরা কিন্তু তেমন কোনো পার্থক্য কিন্তু লক্ষ্য করি নাই। কিন্তু একটা ইমোশনাল ব্যাপার যে আমরা ডেমোক্রেটদেরকে সবসময় ভোট দিয়ে থাকি, ডেমোক্রেটরা এটা চাইলেই করতে পারতো, কিন্তু আসলে প্রেক্ষাপট ভিন্ন। কারণ আপনার ইসরায়েলের এগেনিস্টে খুব কম প্রেসিডেন্টই কিংবা কম দেশেই কিন্তু আপনার বিবৃতি দিচ্ছে। সো সেই হিসাবে এটা আমেরিকার পলিসি এটা। এবং আরেকটা জিনিস যেটা হলো যে আপনার আমেরিকাতে যেভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় ইলিগাল ইমিগ্রেন্টরা বর্ডার ক্রস করে ঢুকেছে, সেটাতে কিন্তু অনেক যারা হোয়াইট ডেমোক্রেট তারাও কিন্তু আসলে জিনিসটা পজিটিভলি নেয়নি। তারা অনেকেই কিন্তু আপনার পার্টির এগেনিস্টে গিয়ে বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের এগেনিস্টে হয়তো ট্রাম্পকে অনেকে ভোট দিয়েছে, কিন্তু অনেকে আসলে ভোট কেন্দ্রে যায়নি কিছু কিছু ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলিতে। সেটাও একটি পরাজয়ের মূল কারণ।
জি, সামনে মেয়র নির্বাচনের কথা বলছিলেন। মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের ডেমোক্রেটিক যে মেয়র বর্তমানে আছেন এরিক অ্যাডামস, তিনি এখন স্বতন্ত্র হয়ে গেছেন। তিনি আসলে নির্বাচনের শুরু থেকে আমরা দেখছিলাম তিনি সুর পাল্টাচ্ছেন, অনেকটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এখন সামনে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে নিউ ইয়র্ক তো হচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে একটা গুরুত্বপূর্ণ একটা সিটি, ডেমোক্রেটদের প্রস্তুতিটা কেমন? আসলে এখনো পর্যন্ত যেহেতু আপনারা জানেন যে এখানকার প্রাইমারির আগে পার্টি কিন্তু সেইভাবে কাউকে আপনার তাদের প্রার্থী হিসাবে ঘোষণা দেয় না, কারণ যেহেতু এটা একটা বলবো যে প্রার্থী বাছাই করার একটা প্রক্রিয়া প্রাইমারিটা। সো প্রার্থীরা নিজেরাই নিজেদের আপনার গুণে বলবো আর অভিজ্ঞতায় বলবো ভোটারদের কাছে গিয়ে তাদেরকে আপনার তাদের ব্যাপারে ভোটারদেরকে উৎসাহিত করছেন, এবং পার্টি তখনই জাম দিবে যখন ইলেকশনটা হবে ডেমোক্রেট ভার্সেস রিপাবলিকান। তো পার্টি আসলে এখনো পর্যন্ত তেমন ভাবে ইয়ে করেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাউন্টি যারা ইনফ্লুয়েন্সিয়াল, বিশেষ করে কুইন্স কাউন্টি কিন্তু কোমোকে অলরেডি এন্ডোর্স করেছে, এবং বিভিন্ন গ্রুপ আপনার চার্চ বলি, তারপরে বিভিন্ন সংগঠন বলি, বিভিন্ন কমিউনিটির, ওরা কিন্তু অনেকেই কিন্তু কোমোকে আপনার সাপোর্ট করছে। আবার অনেকে ধারণা করছে যে আপনার কোমো যদি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে বের হয়ে আসতে পারে, হয়তো নেক্সট প্রেসিডেন্টাল ইলেকশনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে কোভিডের সময় কোমোর যে রোল ছিল এটা কিন্তু শুধু নিউ ইয়র্ক না, আমি বলবো যে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে সাড়া পেলেছে, কারণ সে যেভাবে আপনার প্রত্যেক দিন আপনার এই এত ইয়ের মাঝেও এসে আপনার বৈরী পরিস্থিতির মাঝেও এসে সে যেভাবে আপনার মানুষদেরকে সাহস দিয়েছে, যেভাবে সে নিয়ন্ত্রণ করেছে, এটা সে আসলে বাহবা পাওয়ার যোগ্য। তো সবাই ধারণা করছে যে কোমো যদি মেয়র হতে পারে তাইলে হয়তো বা সে প্রেসিডেন্সিয়াল প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটি ব্যাপার হলো যে এরিক অ্যাডামস এর কথা বলেছেন, আসলে এটা হয়তো অনেকে, এটা আমাদের কমিউনিটিতে তার অনেক সাপোর্টার আছে, সে এখনো কারেন্ট আপনার মেয়র, কিন্তু বলবো যে আসলে আলটিমেটলি সে কিন্তু পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ আপনার দেখবেন যে ট্রাম্প প্রশাসন যেই নীতিগুলি আপনার নিয়ে কাজ করছে, উনি কিন্তু একেবারে 100% ট্রাম্প প্রশাসনকে আপনার সেভাবে সাপোর্ট করছেন, যেটা আসলে ডেমোক্রেট আপনার আমাদের যে ওয়াশিংটন বেসড বলি আর নিউ ইয়র্ক বেসড বলি পার্টির কিন্তু কেউ জিনিসটা ভালোভাবে নিচ্ছে না। জি, মেয়র তো ডেমোক্রেটিক ছিলেন, তিনি সেই জায়গা থেকে সরে এসেছেন, সুর পাল্টাচ্ছেন, এবং একটা সময় আসলে খুব স্পষ্টভাবেই তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু নিউ ইয়র্কের যিনি গভর্নর ক্যাথি হোকুল, তিনি কিন্তু শুরু থেকে স্যাংচুয়ারি সিটি হিসেবে নিউ ইয়র্কের বাসিন্দাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা কিংবা মেয়রকে যেভাবে পাশে পাওয়ার কথা তারা সেটি পাননি। গভর্নর ক্যাথি হোকুল কিন্তু এই সময় খুব নিরপেক্ষ কিংবা খুব নীরব একটা ভূমিকা পালন করেছেন। তিনি কিন্তু সিটির বাসিন্দাদের পাশে সেভাবে দাঁড়াননি, কিংবা একটা ডিপ্লোমেসি প্র্যাকটিস কিন্তু তিনি করেছেন। আপনাদের দলের পক্ষ থেকে এটাকে আসলে কিভাবে দেখা হয়? আসলে সব জায়গায় টুকটাক পলিটিক্স থাকে। আপনারা জানেন যে মেয়র অ্যাডামসকে যদি আপনার ক্যাথি হোকল যদি তার পদ থেকে সাসপেন্ড করতো, নেক্সট যে আসতো সে কিন্তু একসময় কিন্তু ক্যাথি হোকলের প্রতিদ্বন্দ্বী ছিল। যখন ক্যাথি হোকল এর আগের বার যখন লুথেন্যান্ট ইলেকশন করেছিলেন, তখন কিন্তু এই জুমানি উইলিয়ামের সাথে প্রায় 1-1.5% ব্যবধানে মনে হয় আপনার ক্যাথি হোকল উইন করেছিলেন। সো এটা একটা আসলে পলিটিক্যাল গেম। উনি হয়তো চাচ্ছেন না যে কম সময়ের জন্য আপনার যে মেয়র এরিক অ্যাডামসকে সাসপেন্ড করে আবার নতুন কাউকে দিতে, এবং নতুন যাকে দিবে সেও যে আপনার এরিক অ্যাডামসের থেকে যে খুব ভালো তাও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের যে পাবলিক অ্যাডভোকেট কয়েকদিন আগে কিন্তু আপনারা হয়তো একটা নিউজ দেখেছেন যে ওনার একটি বাড়ি আপনার কোর্ট কিংবা ব্যাংক সামথিং যে এটা আপনার নিয়ে নিয়েছে, কারণ ওনার লং টাইম ধরে আপনার মর্গেজ দেননি। সো একজন পলিটিশিয়ান হিসেবে ওনারা, প্রত্যেকটা পলিটিশিয়ানই কিন্তু আপনার ভোটারদের কাছে একটা এক্সাম্পল হওয়া উচিত। এখন আপনার পলিটিশিয়ানরা যদি এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু এটা ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর জুমানি উইলিয়াম কিন্তু আপনারা হয়তো জানেন যে উনি নিউ ইয়র্ক স্টেটের ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করেন, এবং উনি ক্যাথি হোকাল কিন্তু যদিও উনি প্রগ্রেসিভদের সাপোর্ট পেয়েছিলেন বিগত গভর্নর ইলেকশনে, কিন্তু উনি কিন্তু আসলে মডারেট মিডলে থাকার চেষ্টা করছেন। সেই হিসাবে আমি বলবো যে ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আপনার খুব কম সময় আছে, আর এর মধ্যে এরিক অ্যাডামসই তার ক্ষমতাটুকু প্রয়োগ করুক মেয়র হিসেবে।
জি, আমাদের আলোচনা চলবে। আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, দর্শক আপনারাও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যদি যুক্ত হতে চান কিংবা আপনাদের কোনো মতামত জানাতে চান, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন। আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাদের আলোচনার বিষয় সংক্রান্ত, তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আহনাফ আলম, নানান রকম সংকট তৈরি হচ্ছে রিপাবলিকানরা ক্ষমতায় আসার পরে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। অভিবাসন খাতের কথা বলি, বিভিন্ন খাতে নানান রকমের প্রবলেম তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ সড়কে নেমে এসেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। এই সাধারণ মানুষের পাশে আমরা ডেমোক্রেটদেরকে দেখতে পাচ্ছি না। আসলে দেখতে পাচ্ছি না এটা বললে ভুল হবে। হয়তো যেটা বললাম যে আমাদের দেশীয় কায়দায় যেভাবে আমরা রাজনীতি করলে বিভিন্ন সময় আপনার মাঠে নেমে যায়, আসলে কিন্তু এখানে কিন্তু এইভাবে হয় না। এখানে আপনার জিনিসটা হলো যে আপনার ভাঙচুর হয় না, যেটা আমাদের দেশগুলিতে হয়। কিন্তু এখানে আসলে আমি যারা আসলে মেইন স্ট্রিম নিউজগুলি ফলো করেন, দেখবেন যে আপনার প্রতিদিনই কিন্তু এগুলিতে ওয়াশিংটনে নানান ধরনের দুই দলের মধ্যে নানান ধরনের আপনার ডেমনস্ট্রেশন হচ্ছে। ক্যাপিটাল হিলগুলিতে ওইখানে ডিবেট হচ্ছে, ডেমোক্রেটরা তীব্র বিরোধিতা করছে যে সমস্ত পলিসিগুলি আপনার জনসাধারণের বিরুদ্ধে বর্তমান ট্রাম্প প্রশাসন করছে। ডেমোক্রেটরা কিন্তু ওয়াশিংটন এগুলি চরমভাবে বিরোধিতা করছে, যেটি আমি বলার চেষ্টা করছিলাম যে এটা স্থানীয়ভাবে সেগুলি আসলে ভাবে দেখা যাচ্ছে না আর কি। জি, সাম্প্রতিক সময়ে বিচারকরা অভিযোগ তুলেছে যে ট্রাম্পের নির্বাহী বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, তাদের উপরে চাপ প্রয়োগ করছে। অনেক বড় বড় ল এজেন্সির উপরে নানান রকমের প্রভাব এসেছে। সেই ক্ষেত্রে আসলে ডেমোক্রেটরা কি করছে? প্রতিবাদ জানানোর জায়গা থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে আসলে তারা কি বলছে এটা নিয়ে? এটা আমি বলবো যে ট্রাম্প, আমি আসলে আজকে একটা নিউজে দেখলাম যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলার চেষ্টা করছেন যে জনগণ তাকে ভোট দিয়েছে এবং সে যেই কোনো আপনার ডিসিশন মেক করার ক্ষমতা রাখে। কিন্তু আসলে আমেরিকার সিস্টেমটা এমন ভাবে আসলে করা যে আপনার প্রেসিডেন্টের ক্ষমতাটুকু আপনার এক্সারসাইজ করবে, বিচার বিভাগ তার ক্ষমতাটুকু এক্সারসাইজ করবে। এবং দেখতে পেলাম যে আপনার আজকে গতকালকে বাফেলোতে আমাদের চিফ জাস্টিস জন রবার্টস একটি অনুষ্ঠানে এসে উনি বলেছেন যে উনি এটা তীব্র বিরোধিতা করেন। বর্তমান প্রশাসন যেভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এটা আমেরিকার কনস্টিটিউশন অ্যালাউ করে না। সো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এটা শুধু ডেমোক্রেটরা না, এখানে বিচারকরাও কিন্তু ট্রাম্প যেভাবে করতে চাচ্ছে যে আমি অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী, আসলে কিন্তু আমেরিকার কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। এবং ডেমোক্রেটরা ঠিক একই কথা বলছেন। এবং আপনারা জানবেন যে আপনার ট্রাম্প প্রশাসন আপনার সুপ্রিম কোর্টকে রিকোয়েস্ট করছে যে আপনার প্রায় 500 ইমিগ্রেন্টের স্ট্যাটাসকে আপনার রিভিউ করার জন্য, যেটা আপনার ডেমোক্রেট এটা তীব্র বিরোধিতা করছেন। তো যেটা বলবো যে আসলে ডেমোক্রেটরা করছে না তা না, কিন্তু যেটা আসলে এটা ওইভাবে প্রচার, এটা ভিজিবিলিটিটা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার যেখানে করা দরকার সেখানে ঠিকই করছে। মিডিয়া আপনাদেরকে সহযোগিতা করছে? আসলে এটা তো অনেকেই বলে যে এক ফক্স নিউজ ছাড়া সবই নাকি যে আপনার ডেমোক্রেট, কিন্তু আসলে আমি এটা মনে করি না। আপনার যখনই যেটা নিউজ, অবশ্যই এক একটা চ্যানেল এক একভাবে প্রচার করার চেষ্টা করে, কিন্তু আপনারা হয়তো জানবেন যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন লসুটের কারণে এখন কিন্তু আসলে মিডিয়াগুলিও কিন্তু একটু ভেবেচিন্তে আপনার নিউজ করে, যেটা আগে একচেটিয়া করতো। তো আমি বলবো যে মিডিয়া আসলে নিরপেক্ষ থাকার চেষ্টা করে, কিন্তু তারপরেও আপনার কিছু হোস্ট থাকে, সবারই তো একটা পলিটিক্যাল ভিউজ আছে, অনেক সময় এটা চলে আসে। তো সেটার জন্য আসলে মিডিয়াটাকে খারাপ বলা যাবে না। তো মিডিয়ার কাজ করছে এখন। আবার মিডিয়া যে কাজগুলি করবে, কখন এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এটাই হলো বাস্তবতা। জি, আহনাফ আলম, আর সামনের দিনগুলোতে আপনাদের নেতৃত্ব নিয়ে কি চিন্তা ভাবনা আছে? আসলে আমরা চাই ভালো নেতৃত্ব আসুক এবং যেই প্রক্রিয়াগুলি মেনটেন করে এখানে একজন প্রার্থী তার চূড়ান্ত প্রার্থীতা অবতীর্ণ হয়, প্রাইমারি হবে, ভোটারদের কাছে যাবে, তারপরে যে ভালো প্রার্থী সেই আসলে দল থেকে মনোনীত হবে, এটাই আসলে আমাদের প্রত্যাশা। আর আমরা বাংলাদেশি হিসাবে আমাদের ক্লাব, আমরা কিন্তু এই সামারে বিশেষ করে আপনার যে প্রাইমারি আসতেছে জুনের 26 তারিখ, নিউ ইয়র্ক সিটি প্রাইমারি, এর আগে আমরা অনেকগুলি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করবো এবং আমাদের মানুষদেরকে বলবো
মানে আমি ডেমোক্রেট, আমি একটি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভের আয়োজন করছি, তাই মানে আপনার ডেমোক্রেটকে ভোট দিতে হবে, এটা বড় কথা না। আপনি আসেন, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। জি, এই বিষয়টা একটু শুনবো যে আমাদের কমিউনিটির মানুষকে রাজনীতিতে যুক্ত করার ব্যাপারে আপনার সাথে আমার এর আগেও এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, আমরা এটা নিয়ে বারবার আলোচনা করছি, অনেক বছর ধরে আলোচনা করছি। কতটুকু আসলে অগ্রগতি হলো? আসলে অগ্রগতিটা আসলে খুবই স্লো, কিন্তু আপনি যখন বিভিন্ন অনুষ্ঠানে যান, ছবি তোলার হিড়িক দেখলে মনে হবে যেন আমাদের কমিউনিটি নিউ ইয়র্কে নাম্বার 1 মেইন স্ট্রিম পলিটিক্সে। আসলে কিন্তু এক্সারসাইজের বেলায় আমরা অনেক স্লো। এটা আসলে একটা গ্রোয়িং কমিউনিটিতে যা হয় ওইটাই আমরা এখন ভোগ করছি, বাট আমার মনে হয় আস্তে আস্তে এটার পরিবর্তন হবে এবং আমাদের মানুষ আরো শিখবে, ভালো করবে। এবং আপনারা জানে থাকবেন যে আমাদের যে সিটি ইলেকশন এবার কিন্তু তুলনামূলক প্রার্থীদের সংখ্যা অনেক কম, যেটা বিগত বছরগুলিতে অনেক ছিল। আমার মনে হয় শুধু 1জন কিংবা 2জন, শাহানা হানিফ আর কারো নাম তেমন ভাবে কিন্তু প্রত্যক্ষ করি নাই। কিন্তু বিগত ইলেকশনে কিন্তু আমরা কয়েকটি 6-7টি সিটের মধ্যে বাংলাদেশিরা নির্বাচন করেছে। আমার মনে হয় যদি ভালো প্রার্থী নির্বাচন করে হয়তো একবারে হবে না, কিন্তু যখন আপনি নির্বাচন করবেন ভোটারদের মধ্যে কিন্তু আপনার নামটা কিন্তু চলে যাবে, তারপরে আপনার সম্পর্কে ভোটার জানবে। সো একবারে হওয়াটা আসলে মানে আমাদের গ্রোয়িং কমিউনিটির জন্য খুবই বলবো যে দুরূহ। আমরা যদি কন্টিনিউ চেষ্টা করতে থাকি, আমাদের ক্লিন ইমেজ থাকে, আমরা যদি কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকি, তাহলে আমি মনে করি যে এবার না হলো সামনের দিনগুলিতে আমাদের প্রার্থীরা জয়ী হবে। জি, আয়না পালম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে খুব সংক্ষেপে কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কমিউনিটিতে যারা মেইন স্ট্রিম রাজনীতিতে যুক্ত আছেন, আমরা যদি সবাই একসাথে মিলে কাজ করি বিভিন্ন বাংলাদেশি গ্রোয়িং এরিয়াগুলিতে, তাহলে আমার মনে হয় আমাদের প্রার্থী এরা ভালো করবে। এবং যদি কোনো ভালো প্রার্থী থাকে, আমাদের সবাইকেই সবাই একযোগে ওই প্রার্থীর জন্য কাজ করা উচিত। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু বৃহৎ স্বার্থে আমাদের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।